চৈতি আশিকে বিদায় দিয়ে দরজায় নক করতে আশরাফ সাথে সাথে দরজা খুলল। যেন এতক্ষণ ওর জন্যই দরজার সামনে দাঁড়িয়ে ছিল। প্রথমে চমকে উঠল, নিজেকে শান্ত করে নোটে লিখে আশরাফকে দেখালো। আমায় ডেকেছিলেন স্যার? হ্যাঁ, কেন আপনাকে ডাকতে পারি না আমি? একজন স্যার হিসেবে তার স্টুডেন্টকে ডাকার সম্পূর্ণ রাইট আছে আমার, নাকি আপনার থেকে পারমিশন নেওয়া লাগবে? আশরাফের বলা কথাগুলো শুনে চৈতি ভ্রু কুঁচকাল। সামান্য প্রশ্ন করার জন্য কেউ এতগুলো কথা শোনায়, তার চৈতির ধারণার বাইরে ছিল। সে তো ফর্মালিটির জন্য বলেছিল কথাটা, নাকি তার বলা উচিত ছিল? কেন ডেকেছিলেন আমায়? না, এটা বড্ড বেয়াদবি হয়ে যেত। কিন্তু এই কথা বলেও তো কোনো লাভ হলো না। সেই কথা শুনতেই হলো। আমার কথা কি বুঝতে পেরেছেন, নাকি বুঝতে পারেনি? এভাবে বলদের মতো তাকিয়ে আছেন কেন? কিছু তো বলুন। চৈতি বুঝতে পারলো আশরাফ তার উপর রাগ দেখাচ্ছে, কিন্তু কিসের জন্য? সে কি কোনো ভুল করেছে? না না স্যার, আমি তো জাস্ট এমনি বললাম। কিসের জন্য ডেকেছিলেন আমায় যদি বলতেন? আশরাফ জিজ্ঞেস করতে যাবে সে ওই ছেলের সাথে কেন গাড়িতে উঠেছিল গতকাল, কিন্তু একজন শিক্ষক হিসেবে একজন ছাত্রীকে এই কথাগুলো জিজ্ঞেস করা বেমানান। নিজের কাছে কেমন যেন লাগছে। যদি খারাপ মনে করে, ও যদি ভাবে ওর ব্যাপারে সে কেন হস্তক্ষেপ করছে, যদি জিজ্ঞেসই করে তাহলে সে কি জবাব দিবে? চৈতির মুখের দিকে তাকাতে দেখলো চৈতি উত্তরের আশায় চেয়ে আছে তার দিকে। এখন কি বলবে সে? আব মিথ্যের চ্যাপ্টার 5টা কালকে সম্পূর্ণ পড়ে আসবে। ম্যাথ করতে দিব। এই কথা বলার জন্য আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, ক্লাসে মনে ছিল না বলতে। আর এই পড়াটা শুধু আপনার জন্যই বরাদ্দ। কেন স্যার? সবাই কি দোষ করেছে? আমি শুধু একা একা পড়ব কেন? আশরাফ বিরক্ত হয়ে বলল, গত সপ্তাহে যে মডেল টেস্ট নিয়েছিলাম, মনে আছে আপনার? এটা মনে থাকবে না কেন? অবশ্যই মনে আছে। সেই পরীক্ষায় আপনি এত লো মার্ক পেয়েছেন যে আমার বলতেই লজ্জা লাগছে। আমার স্টুডেন্ট হয়ে ম্যাথে এত কম মার্ক পাবে সেটা আমি কোনো আশা কেন কল্পনা করিনি। এখন ক্লাসের সবার সামনে আপনার মার্ক বললে আমার নিজেরই লজ্জা লাগবে। সবাই ভাববে আমি কেমন শিক্ষক যে স্টুডেন্টকে সামান্য পাশও করাতে পারলাম না। আমারই অপমান হবে। আর সামনেই তো টেস্ট এক্সাম, সেখানে যদি আপনি এমন মার্ক পান, তাহলে আপনাকে আর বোর্ড এক্সাম দেওয়া লাগবে না। পরের বছরও ইনশাল্লাহ এই কলেজেই থাকবেন। তাই যদি কলেজ পাস করতে চান তাহলে আমার কথা আপনাকে মানতে হবে। আশরাফের বলা কথাগুলো বুঝে এখন চৈতিরই লজ্জা লাগছে। মাথা নিচু করে ফেলল সে। হ্যাঁ, মানছে সে অঙ্কেতে একটু কাঁচা, একটু না অনেকটা কাঁচা। তাই বলে কলেজ লাইফে এসে কিনা সে ফেল করবে? এটা শুনলে তো মানুষ হাসাহাসি করবে। কি হলো, কিছু বলছেন না কেন? আপনি কি পড়া শিখে আসবেন কালকে, নাকি আমি সবাইকে আপনার মার্কস বলে বেড়াতাম? না না স্যার, আমি কালকে আপনার পড়া শিখে আসবো। কিন্তু এক রাতে একটা চ্যাপ্টার, পরীক্ষার আর বেশি দেরি নেই, তাই একটু প্রেশার নিতেই হবে। বাই দ্য ওয়ে, আমি আর কোনো বাহানা শুনছি না। ভালো করে পড়ে আসবেন। আর যেটা বুঝবেন না সেটা রেড পিন দিয়ে মার্ক করে আমাকে বলবেন, আমি বুঝিয়ে দিব। জি স্যার। আর কি? যান এবার। আমার কথা শেষ নাকি এখানে দাঁড়িয়ে থাকবেন? ভালো থাকবেন স্যার, আল্লাহ হাফেজ বলে সালাম দিয়ে চলে গেল। চৈতির যাওয়ার দিকে কিছুক্ষণ তাকে জোরে একটা শ্বাস ফেলল। আজকে আসতে তো দেরি হলো যে? শুভ্রের কথা শুনে চৈতি ভ্রু কুঁচকে বলল, আপনি কি আমার জন্য ওয়েট করছিলেন? বেশিক্ষণ ওয়েট করে ফেললাম আমি? চৈতির কথা শুনে ঘাবড়ে আমতা করতে করতে শুভ্র বলল, না না, আমি তো এইমাত্র আসলাম। সবাইকে বেরিয়ে যেতে দেখলাম, কিন্তু আপনি বের হচ্ছেন না দেখে বললাম। আর তাছাড়া গতকাল তো আগেই বেরিয়েছিলাম। হুম, আশরাফ স্যারের সাথে কিছু কথা ছিল, তাই দেরি হয়ে গেল। আশরাফ স্যারকে গতকাল যার সাথে কথা হলো উনি? হুম। চৈতির উত্তর শুনে শুভ্রের মন খারাপ হয়ে গেল। কেন মন খারাপ হলো তা সে জানে না, তাই চুপচাপ গাড়ি চালাতে লাগলো। বাকিটা সময় দুজনের মধ্যে কোনো কথা হলো না। বাসার সামনে আসতে শুভ্র ইশারায় বলল, তাহলে যান, আমার একটু কাজ আছে, একটা জায়গায় যাওয়া লাগবে, কালকে দেখা হচ্ছে। চৈতি মাথা নাড়িয়ে গেটের ভিতরে ঢুকতে শুভ্র ফুস করে একটা নিঃশ্বাস ছাড়লো। আচ্ছা, ওর এত মন খারাপ কেন হচ্ছে? আশরাফ চৈতির টিচার হয়, আর ধরুন ওদের মধ্যে কথা হতেই পারে। ও কেন নেগেটিভ ভাবছে বিষয়টা? বি পজিটিভ শুভ্র। ওদের মধ্যে জাস্ট টিচার অ্যান্ড স্টুডেন্টদের সম্পর্ক, এর বেশি কিছু না। তুই কেন ওভার থিঙ্কিং করছিস? এত ভাবার কিছুই নেই। নিজের কাজে ফোকাস দে। নিজেকে সামলে গাড়ি চালানোতে মন দিল। বাসায় ফিরতে শুভ্রের সাথে আসছিল। মার কথা শুনে ভ্রু কুঁচকে যদি জিজ্ঞেস করলো, তুমি ওনার নাম জানলে কি করে? না মানে, গতকাল বললাম না এক ভাবের ফ্ল্যাটে গিয়েছিলাম। হুম, তো উনি বললেন এক নতুন ভাড়াটিয়া উঠেছে, তার নাম নাকি শুভ্র। তো আমি বুঝলাম তোর সাথে যে ছেলেটাকে দেখেছিলাম ওর কথাই বলছে। উনি ভাড়াটিয়া না আম্মু? এটা ওনার নিজস্ব ফ্ল্যাট। বলো, নতুন ফ্ল্যাটে যে উঠেছে ওই একই হলো। তুই কি প্রতিদিন ওর সাথেই আসবি? হ্যাঁ, কেন? কেন আসবি? যদি বিরক্ত হয়ে বলল, এটা আবার কেমন প্রশ্ন মা? উনি কাজে আমার কলেজের সামনে দিয়ে যান। যেহেতু আসার সময় আমার কলেজের সামনে পড়ে, আবার ছুটিও হয় ওই সময়, তাই উনি আমাকে ড্রপ করে দেন। হুঁ,
এতটুকুই জানার ছিল। আচ্ছা তুই রেস্ট নে। মার কথা চৈতি কিছুই বুঝলো না। অবুঝের মতো মাথা নাড়িয়ে সম্মতি জানালো মায়ের কথায়। একটু রেস্ট নিয়ে ইফতার শেষ করে পড়তে বসলো সে। ফুল চ্যাপ্টার আজকে রাতের মধ্যে শেষ করতে হবে। যেখানে সে একটা চ্যাপ্টার 2 সপ্তাহ লাগায় পড়তে, তাও ভালো করে পড়া হয় না। এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে অঙ্ক করতে মন দিল। কিছুক্ষণ পড়ার পর ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 12টা ছুঁইছে। তার মানে 4টা ঘন্টা হয়ে গেছে। অথচ সে এক পেজও শেষ করে নাই। মোট কথা তার মাথার অঙ্কের অটাও ঢুকতেছে না। সারাদিনের ক্লান্তিতে মাথা ঘুমে এসে ভর করছে। এই পর্যন্ত 5 কাপ চা খেয়ে ফেলেছে সে, তাও ঘুম যেন যাচ্ছেই না। চেয়ার থেকে উঠে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলো। না, এবার মনে হয় একটু ঘুমটা কমেছে। আবার চেয়ারে বসে অঙ্ক করাতে মনোযোগ দিল। চোখে মুখে আলোর ছোঁয়া পেতে আড়মোড়া ভেঙে নিজের দিকে তাকাতেই দেখলো সে চেয়ারে বসে আছে। তার মানে সে ঘুমিয়ে পড়েছিল। মোটামুটি অর্ধেক শেষ করতে পেরেছে। বাকিগুলো বুঝে নেই বলে চালিয়ে দেওয়া যাবে। পেন্সিল ব্যাগ থেকে লাল কলম বের করে বাকি অঙ্কগুলো দাগে ব্যাগ গুছিয়ে ফ্রেশ হতে চলে গেল। লিপস্টিক লাগিয়ে যা। মার কথা শুনে ভ্রু কুঁচকে বলল, লিপস্টিক কেন লাগাবো আম্মু? তুমি তো জানো আমি লিপস্টিক পরি না। চোখ মুখ ফ্যাকাশে লাগছে তোর। বলেই লাল লিপস্টিক ঠোঁটে লাগিয়ে দিল। যদি মুছতে গেলেই ওর মা হাত ধরে বাধা দিয়ে বলল, খবরদার মুছবি না। এটা না মুছলে অনেকক্ষণ থাকবে। কলেজ থেকে আসলে যেন আমি তোর মুখ ঠোঁটে লিপস্টিক দেখতে পাই। আচ্ছা আচ্ছা মুছবো না। লেট যাচ্ছে, আমরা যাই। যা। মাঠ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে লিফট থেকে নেমে দৌড়াতে লাগলো। আজকে লেট হয়ে গেছে। গাড়ির সামনে শুভ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে পায়ের স্পিড আরো বাড়িয়ে দিল। আর মারদা হিল জুতা পরার ফলে একটা অঘটন ঘটে গেল। তাড়াতাড়ি করে হাঁটতে গিয়ে চৈতি মাঠ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে লিফট থেকে নেমে দৌড়াতে লাগলো। আজকে লেট হয়ে গেছে। গাড়ির সামনে শুভ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে পায়ের স্পিড আরো বাড়িয়ে দিল। আর মারদা হিল জুতা পরার ফলে একটা অঘটন ঘটে গেল। তাড়াতাড়ি করে হাঁটতে গিয়ে জ্যোতি জুতার সাথে পা লেগে গিয়ে একদম শুভ্রের উপর পড়ল। এই ঘটনায় জ্যোতি যেমন অবাক হয়েছে তেমন শুভ্র অবাক হয়েছে। জ্যোতি তাড়াতাড়ি সরি বলে শুভ্র থেকে উঠে এলো। শুভ্র এখনো ঘোরের মধ্যে আছে। একটু আগের ঘটনাটা থেকে বেরোতে পারছে না। শুভ্রকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জ্যোতি একটু সামনে এগিয়ে শুভ্রের মুখের সামনে নিজের হাত নাড়ালো। হুঁশ ফিরে আসতে নিজেকে সামলে জ্যোতির জন্য দরজা খুলে দিল। জ্যোতি গাড়ির ভেতর ঢুকতে যেতেই গাড়ির উপর অংশের সাথে জোরে ধাক্কা খেল। কপালে হাত দিয়ে ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলেছে সে। যে সময় তাড়াহুড়ো করতে যায় সময় হাজারটাই অঘটন ঘটে। যেমন আজকেরটাই ধরা যাক। এই পর্যন্ত কতবার বাজে ঘটনা ঘটলো। প্রথমে হোঁচটকে শুভ্রের উপর পড়া, আর তারপর গাড়ির সাথে এমন জোরে ধাক্কা খাওয়া। জ্যোতিকে ব্যথা পেতে দেখে শুভ্র জিজ্ঞেস করলো, কপাল তো ফুলে গেছে, বরফ আনবো? এমনিতে আজকে দেরি হয়ে গিয়েছে। তার উপর এখন বরফ এনে কপালে দিলে আর কলেজে যাওয়া লাগবে না। আশরাফ স্যার নিশ্চয়ই ভাবছে আমি ওনার পড়ায় ফাঁকি দেওয়ার জন্য ইচ্ছা করে দেরি করে আসছে। শুভ্রকে মানা করে দিল চৈতি। শুভ্র কিছু না বলে নিজের সিটে বসে গাড়ি চালাতে লাগলো। কিছুক্ষণ পর ব্যথা ঠিক হতে শুভ্রের কাছে টিস্যু চাইল। পিছনের সিট থেকে টিস্যুর বাক্সটা এনে চৈতিকে দিল শুভ্র। লিপস্টিকটা মোছা লাগবে তার। এভাবে কলেজে কেউ লিপস্টিক দিয়ে যায় নাকি? তাও আবার লাল লিপস্টিক। নিজের কাছেই কেমন যেন লাগছে। নুট কালার বা হালকা কালারের হইলে না হয় মানা যেত, কিন্তু লাল লিপস্টিক? ও কি বিয়ে বাড়ি নাকি? কোনো অনুষ্ঠানে যাচ্ছে যে তাকে লাল লিপস্টিক ইউজ করা লাগবে? ব্যাগ থেকে আয়না বের করে টিস্যু দিয়ে ঠোঁটে লেগে থাকা লিপস্টিকটুকু মুছতে লাগলো। লিপস্টিক মোছা শেষ হলে টিস্যু বাইরে ফেলে পাশের দিকে তাকাতে দেখলে শুভ্র তাকিয়ে আছে এক দৃষ্টিতে। যদি হুট করে তাকাবে তা সে কল্পনাই করে নাই। হকচকিয়ে ড্রাইভিংয়ে মন দিল সে। কলেজের সামনে আসতেই জ্যোতি তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে দৌড় দিল ক্লাসের দিকে। চৈতি যাবার দিকে তাকিয়ে থেকে শুভ্র গাড়ি ঘোরালো। ক্লাসে ঢুকতে চৈতি দেখলো আশরাফ এখনো ক্লাসে আসেনি। স্বস্তির নিঃশ্বাস ফেললো সে। কিরে দৌড়ে এসেছিস নাকি? আরশির কথা শুনে চৈতি আরশির দিকে তাকিয়ে মাথা নাড়ল। দৌড়ে আসতে দেখে বলেছে কে? কিছু যদি হয়ে যেত? দেখছিস কিভাবে হাঁপাচ্ছিস। পানিও তো খেতে পারবি না। রোজা রেখে কি দরকার দৌড়ানোর? আশির কথা শুনে জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলিয়ে বলল, আরে ঠিক আছি আমি, চিন্তা করিস না। আর ওই দিন তো দেখলি দেরি করে আসার কারণে স্যার কি করলো। এরপরে কি দেরি করে আসতে ইচ্ছা হয় তুই বল? তাও ঠিক। যাই হোক, আজকে আসবি তো? কোথায়? আরশি অবাক হয়ে বলল, কোথায় আবার? আমার বাসায়। তোর বাসায় কেন যাব? আরশি রেগে কিছু বলতে যাবে তার আগে চৈতি হেসে বলল, আরে মজা করছিলাম, এত সিরিয়াস হয়ে যাস কেন? একটা কথা বলবো। আরশি ভ্রু কুঁচকে বলল, কি কথা? চৈতি জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, না গেলে হয় না? তুই দেখ, আমি কথাও বলতে পারি না, কানেও শুনি না। তোকে হ্যাপি বার্থডে বলতে পারবো না, তোকে গানও শোনাতে পারবো না, আবার মানুষের কথাও কিছু বুঝবো না। ধর কেউ আমাকে জিজ্ঞেস করলো তোমার নাম কি,
তুমি আশির কি হও? আমি না হয় ওনার লিপ রিডিং করে ওনার জিজ্ঞেস করা প্রশ্ন বুঝলাম, কিন্তু উত্তর দিব কি করে? আমি তো চাইলেও বলতে পারবো না, আবার খাতা কলমে লিখেও দেখাতে পারবো না, তাই না? মানুষ আরো আমার উপর বিরক্ত হবে। কি দরকার মানুষকে বিরক্ত করা? তার চেয়ে বরং তুই তোর কেক কাটার মোমেন্টটা ভিডিও করে রাখিস, ক্লাসে এসে আমি দেখব, তাহলেই তো হয়ে গেল। সব ঝামেলা শেষ, তাই না? কোনো ঝামেলা শেষ হবে না। আমি তোর সাথে থাকবো। কেউ কিছু জিজ্ঞেস করলে তাকে আমি তোর হয়ে অ্যান্সার দিব, আর আমার তার মুখের হ্যাপি বার্থডে শোনা লাগবে না। তোর হাত দিয়েই না হয় আমি শুনে নিব। কেউ তোকে কিছু বলবে না, বলতে দিব না আমি। আর কিছু বলে ফেললো তাকে উচিত জবাব দেওয়ার ক্ষমতা আমার আছে। এখন তুই যদি মন থেকে যেতে না চাস তাহলে তো আমার কিছু করার নেই। সবার সাথে যুদ্ধ করতে পারলো, তোর মনের সাথে তো যুদ্ধ করতে পারবো না। তুই না চাইলে না হয় থাক, জোর তো আর করতে পারি না। তুই কি রাগ করছিস আমার উপর? না, রাগ করবো কেন? চৈতি কিছু বলতে যাবে তার আগে আশা প্রবেশ করলো ক্লাসরুমে। আর কিছু বলতে পারলো না চৈতি, শুধু ইশারায় সরি বলল। আর সে উত্তরে কিছু বলল না। মুখ ফুলিয়ে ক্লাসে মনোযোগ দিতে দেখে চৈতিও মন খারাপ করে মনোযোগ দিল ক্লাসে। মনে হয় ওর কথাগুলো বলা উচিত হয়নি, কেন যে বলল। দূর, ভাল লাগে না। ক্লাস শেষে ছুটি হওয়ার পর চৈতি মন খারাপ দেখে শুভ্র জিজ্ঞেস করলো, কি হয়েছে, মন খারাপ? শুভ্রকে পুরো ঘটনা খুলে বলতে শুভ্র বলল, এক কাজ করুন না, আপনি আপনার বান্ধবীর বার্থডেতে গিয়ে সারপ্রাইজ দিয়ে দিন। সব রাগ গলে পানি হয়ে যাবে যদি কথা না বলে। আরে বলবে না কেন? উনি তো আপনার সাথে রাগ করেছে না যাওয়া নিয়েই, তাই না? এখন আপনি যদি গিয়ে সারপ্রাইজ দেন তাহলে তো রাগ থাকবার কোনো প্রশ্নই থাকে না। হুঁ, তাহলে যাবেন? হুঁ, গুড গার্ল। চৈতি আরশিদের বাসার সামনে এসে দাঁড়িয়ে আছে 10 মিনিট হলো। ওর মধ্যে একটা অস্বস্তি কাজ করছে, কিন্তু এসে যখন পড়েছি তাহলে তো যাওয়া লাগবেই। তাও সে যেতে পারছে না। টানা 15 মিনিট নিজের মনের সাথে যুদ্ধ করে গেটের ভিতর ঢুকলো। দরজায় গিয়ে নক করতে একটা মধ্যবয়স্কা মহিলা এসে চৈতিকে দেখি ভ্রু কুঁচকালো। এতে চৈতির মধ্যে অস্বস্তি দ্বিগুণ হারে বেড়ে গেল। কে তুমি? এখানে কি করছো? এখানে সে কিভাবে উত্তর দিবে? কি হলো, কথা বলছো না কেন? চৈতি কাঁধে থাকা ব্যাগ থেকে খাতা কলম বের করতে যাবে তার আগে শুভ্র এসে বলল, আম্মু, উনি হলেন আরশির বান্ধবী। একসাথেই পড়ে ওনারা। শুভ্রকে দেখেই যেন চৈতি চোখ বড় হয়ে গেছে বিস্ময়। এ ছেলে এখানে কি করছে? মধ্যবয়স্ক মহিলা বিরক্ত হয়ে বললে, তো এই কথা কি এই মেয়ে বলতে পারে না? তোর কেন বলা লাগলো? আর তুই কি করে চিনিস এই মেয়েকে? আমি যেখানে থাকি সেখানে নিচতলায় থাকেন উনি। আর আমি আরশির সাথে অনেকবার দেখেছি ওনাকে। ভিতরে আসো, আমি আরশিকে ডেকে দিচ্ছি। জ্যোতি মাথা নাড়িয়ে ঘরের ভিতরে ঢুকে রুমে থাকা সোফায় বসে পড়ল। শুভ্র কি ইশারা বলল, পানি হবে? আমি ইফতারের পর থেকে আর পানি খাইনি, একটু অপেক্ষা করুন, আমি আনছি। শুভ্র কিছুক্ষণ পর এক গ্লাস পানি এনে জ্যোতির সামনে রেখে সামনে সোফাটায় বসে পড়ল। জ্যোতি এক ঢোকে পুরো পানি খেয়ে খালি গ্লাসটা সামনে থাকা টেবিলে রাখতে শুভ্র বলল, আপনি অবাক হননি? জিজ্ঞেস করবেন না আমি এখানে কি করছি? হুঁ, অবাক তো হয়েছি বটে। আরশিকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে গিয়েছি। বাই দ্য ওয়ে, আরশি আপনার কে হয়? ছোট বোন। কই, আরশি তো আমাকে কোনোদিন বলেনি যে ওর একটা বড় ভাই আছে। আপন না, ফুফাতো। ও আচ্ছা, আপনি জানলেন কি করে আরশি যে আমার বান্ধবী? আগে জানতাম না। আপনি তো বলেছিলেন আপনার বান্ধবীর জন্মদিন। হঠাৎ আপনাকে দেখে বুঝলাম আরশি আপনার বান্ধবী, যার কথা আপনি বলেছিলেন। আন্দাজ করেই বলেছি। বাহ, আপনার ধারণা শক্তি ভালো তো। সবাই বলে ওদের কথা শেষ হতেই, ও আচ্ছা, আপনি জানলেন কি করে আরশি যে আমার বান্ধবী? আগে জানতাম না। আপনি তো বলেছিলেনই আপনার বান্ধবীর জন্মদিন। হঠাৎ আপনাকে দেখে বুঝলাম আরশি আপনার বান্ধবী, যার কথা আপনি বলেছিলেন। আন্দাজ করেই বলেছি। বাহ, আপনার ধারণা শক্তি ভালো তো। সবাই বলে। ওদের কথা শেষ হতেই আরশির আগমন ঘটল। আরশিকে দেখে যদি বসা থেকে দাঁড়িয়ে গেল। সকালে ঘটনায় দুঃখিত। আমার ওই সময় ওই কথাগুলো বলা উচিত হয়নি। আমি যদি জানতাম তুই কষ্ট পাবি তাহলে কোনোদিন কথাগুলো বলতাম না। আর সে চৈতির কাছে এসে কাঁধে হাত রেখে বলল, ইটস ওকে। তুই যখন এসেই পড়েছিস তাহলে আগের কথাগুলো সব ভুলে যা। আমারও বোঝা উচিত ছিল তোর জন্য এখানে আসাটা কঠিন। অবুঝের মতো আবদার করেছিলাম, সেই অবুঝের আবদার পূরণ করার ধন্যবাদ। বাই দা ওয়ে, শুভ্র ভাই, আর তুই কথা বলছিলে, চিনিস তোরা একে অপরকে? হুঁ, একই অ্যাপার্টমেন্ট থাকি আমরা। আসি। ব্রুকুসকে শুভ্রের দিকে তাকিয়ে বল, শুভ্র ভাই, আপনি তো সাইন ল্যাঙ্গুয়েজ কথা বলতে পারতেন না, কবে থেকে শিখলেন? শুভ্র মাথা চুলকাতে চুলকাতে বলল, ইয়ে মানে কয়দিনই হলো, সহজেই তো। আমার আগে থেকে ইন্টারেস্ট ছিল শিখার। কই, আগে তো জানতাম না যে আপনি ইন্টারেস্ট ছিলেন এই ভাষা শিখায়। জানলে তো আমি শিখিয়ে দিতাম। শুভ্র চোখ পাখি আরশির দিকে তাকিয়ে বলল, কেন? মানুষের কি ইন্টারেস্ট পরে জন্মাতে পারে না? পারে, বাট হুট করেই। শুভ্র চাহনি দেখে আরশি শুকনো ঢোক গিলে বলল, আমাকে আম্মু মনে হয় ডাকছে, আমি গেলাম, তোরা কথা বল। আর চৈতি শোন,
তুই একটু ওয়েট কর, আমাদের পার্টিটা ছাদে হচ্ছে, সব কাজিনরা মিলে সাজাচ্ছে, একটু দেরি হবে। আর হ্যাঁ, রাতের খাবার খেয়ে যাবি, শুধু কেক খেলেই হবে না। কিন্তু বেশি রাত হলে শুভ্র ভাই দিয়ে আসবে, উনিও আজকে থাকবে না এখানে, জাস্ট আমার জন্মদিনের জন্য এসেছে। তোরা একসাথে জাস্ট খেয়ে দে। বলেই আরশি চলে গেল। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করো? শুভ্র বলা কথায় মাথা নাড়ালো চৈতি। আপনার জন্মদিন কবে? জাস্ট ইচ্ছা হলো আর কি। জন্মদিন? হুম, জানি না তো। শুভ্র অবাক হয়ে বলল, জানেন না মানে? আপনি আপনার জন্মদিন জানেন না কবে? আগেরবার কত তারিখে পালন করেছিলাম জন্মদিন? পালন করিনি তো। এর আগেরবারেও না। শুভ্র হেসে বলল, মজা করছেন আমার সাথে? আপনার মনে হয় বলার ইচ্ছে নেই। আচ্ছা, বলা লাগবে না। আমি মিথ্যা কথা বলছি না, সত্যি জানি না আমার জন্মদিন কবে। তবে বার্থ সার্টিফিকেটে লেখা আছে আমি এপ্রিল মাসের 5 তারিখ জন্মেছি। তবে শুনেছি ওটা নাকি কমিয়ে দেওয়া। আমার আসল বার্থ ডেট আমি জানি না। শুভ্র অবাক হয়ে বলল, আপনি কোনদিন আপনার জন্মদিন পালন করেননি? না। কেন? না মানে সবাই তো জন্মদিন পালন করে। আপনার পরিবার কি ধার্মিক? যেহেতু জন্মদিন পালনের নিষেধ আছে, এজন্য কি তারা জন্মদিন পালন করেন না? না, আমার জন্মটাকে আমার মা শুভ মনে করেন না। একে তো আমি জন্মালাম বোবা, কালা হয়, আবার আমার মায়ের জন্মের সময় বাবা অফিস থেকে আসার পথে রোড অ্যাক্সিডেন্টে মারা যান। সব মিলে আমার জন্মটাকে আমার মা অশুভই ভাবেন, তাই জন্মদিন পালন করেননি। জানেন, ছোটবেলায় যখন দেখতাম সবার বাবা মা ওদের সন্তানদের জন্মদিন পালন করছে, তখন আমিও অপেক্ষা করতাম কবে আমিও সবার মতো জন্মদিন পালন করব। কিন্তু ওই অপেক্ষাটা অপেক্ষায় রয়ে গেল, বাস্তব হলো না। আমি একদিন আম্মুর কাছে জিজ্ঞেস করেছিলাম, সবার জন্মদিন পালন হয়, আমারটা কেন হয় না? আম্মু আমার গালে 2টা চড় দিয়ে বলেছিলেন, সবাই তোর মতন না, সবাই জন্মগ্রহণ করেছে ভাগ্য নিয়ে, আর তুই কোনো কিছু নিয়েই জন্মগ্রহণ করিসনি। তোর মুখে আর দ্বিতীয়বার যেন না শুনি জন্মদিনের কথা। সেদিন থেকে আর কোনোদিন সাহস করিনি জন্মদিন নিয়ে কথা বলার। এখন বড় হয়ে বুঝতে পারছি আম্মু কেন কোনোদিন জন্মদিন পালন করেনি। আসলে আমি জন্মদিন পালনের যোগ্যই না। বলে চুপ হয়ে রইল। শুভ্র একদৃষ্টিতে চৈতির দিকে তাকিয়ে আছে। মেয়েটা যে এত কষ্ট নিয়ে বেঁচে আছে, ওর মধ্যে যে এত কষ্ট, অপমান রয়েছে, তা সে কাকে বুঝতেই দেয়নি। কই এতদিন ধরে মিশছে ও চৈতির সাথে, একবারও তো আন্দাজ করতে পারেনি। সরি, অনেক বেশি কথা বলে ফেলেছি মনে হয়। বিরক্ত হলে দুঃখিত। ইটস ওকে। এর মধ্যে আরশি এসে শুভ্র আর চৈতিকে ছাদে যেতে বলল। সব কাজ শেষ, শুভ্র চৈতিকে নিয়ে ছাদে চলে গেল। চৈতি আশেপাশে তাকাতেই মন খারাপ ভালো হয়ে গেল। চারদিকে লাইট ঝলমল করছে। রাতের অন্ধকারের মাঝে পুরো ছাদটা যেন আলোতে আলোকিত হয়ে আছে। তার পাশাপাশি বেলুন তো আছে। ছাদের মাঝখানে টেবিল রাখা, আর তার উপর ইয়া বড় একটা কেক রাখা। যথারীতি আরশি কেক কেটে প্রথমে চৈতিকে কেক খাওয়ালো। আরশি বাবা মা এসব অনুষ্ঠান পছন্দ করেন না, তাই তারা আসেননি। তবে তাদের জন্য কেক আলাদা করে রাখা হয়েছে। কেক কাটা শেষে চৈতি বেসিনে গেল হাত মুখ ধুতে। সারা মুখে কেকের ক্রিম লাগানো, আরশি লাগিয়েছে। হাত মুখ ধুতে ধুতেই একটা কম বয়সী ছেলে আসলো। দেখে মনে হয় 7 বা 8-এ পড়ে। তুমি নাকি কানে শুনতে পাও না? আচ্ছা, একটা পরীক্ষা নিয়ে দেখা যাক। যেহেতু তুমি কানে শুনতে পাও না, সেহেতু তোমার কানের কাছে চিৎকার করলে তোমার অসুবিধা হবে না, তাই না? কারণ তুমি তো শুনতেই পাও না। জ্যোতি কিছু বুঝে উঠবার আগে ছেলেটা তার বন্ধুদের নিয়ে জ্যোতির কানের কাছে জোরে জোরে চিৎকার করা শুরু করলো। কি হচ্ছে এখানে? শুভ্রের ধমকানি শুনে ছেলেটার সব বন্ধু ভয় পেয়ে দৌড়ে চলে গেল। কি হলো, কথা বলছিস না কেন? ছেলেটা আমতা আমতা করতে করতে বলল, মজা করছিলাম। মজা? এটা তোদের কাছে মজা মনে হচ্ছে? একটা মানুষকে কষ্ট দিয়ে তোরা মজা নিচ্ছিস? স্কুলে এসব শেখানো হয় তোদের? জীবনে বোবা খালা মানুষ দেখিনি তো, তাই সামলাতে পারলাম না। দেখতে চাইছিলাম উনি সত্যি শুনতে পারেন কিনা। শুভ্র চিৎকার দিয়ে বলল, আরাফ। শুভ্রের চিৎকার শুনে আরাফ ভয় কেঁপে উঠল। ইচ্ছা করছে তোর গালে 2টা চড় মারি। একটা মানুষকে নিয়ে এসব কথা বলতে তোর বিবেকে বাজছে না? মানুষটা কি ইচ্ছা করে এমন হয়েছে? আজকে ওনার বদলে যদি তুই এমন হতি, তোর কানের পাশে যদি কেউ চিৎকার করতো, তাহলে কি করতি? শুকরিয়া কর তোর এই অবস্থা হয়নি দেখে। আর কোনোদিন এমন করবি না। যদি দেখি তাহলে সত্যি সত্যি তোর 2টা চড় মারতে আমার হাত কাঁপবে না। আব্বুকে সরি বলে যা। কিন্তু ও তো শুনতে পাবে না। বলে কি হবে সেটা তো জানার বিষয় না। তোকে সরি বলতে বলছি, বলবি। সরি আপু। যদি কিছু না বলে মলিন হাসলো শুধু। যদিকে হাসতে দেখে আরাফ অবাক হয়ে গেল। তাহলে কি মেয়েটা শুনতে পেয়েছে ওর সরি বলাটা? ছোট্ট মাথায় কিছু বুঝলো না সে। মাথা নিচু করে চলে গেল। শুভ্র একটা জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলালো। অতঃপর চৈতির দিকে চেয়ে ইশারায় বলল, ঠিক আছেন আপনি? চৈতি মাথা নাড়ল। কিছু মনে করবেন না। ছোট মানুষ বুঝতে পারেনি, তাই এমন একটা কাজ করে ফেলেছে। আমি কিছু মনে করিনি। ধন্যবাদ। শুনে ভালো লাগলো। কিন্তু শুভ্র চৈতির চোখের কোণায় পানি দেখে বুঝলো মেয়েটা কি পরিমাণ কষ্ট পেয়েছে। আচ্ছা, সবাই এমন কেন?
কেন ওনাকে কেন বুঝতে চায় না? নিজের জন্মদাতা মাও না। আচ্ছা সবাই ওকে কষ্ট দিয়ে কি মজা পায়? এমন একটা মেয়েকে কষ্ট কি করে দিতে পারে? ও তো কোনোদিন দিতে পারবে না। বুক কাঁপবে ওর। এসব ভেবে একটা শ্বাস ফেলে শুভ্র বলল, চলুন ওখানে গান হচ্ছে। গিয়ে কি হবে? আমি তো গান শুনতে পারবো না। চৈতির কথায় বুকের মাঝে ধক করে উঠল। মেয়েটা এত কঠিন কথা কি করে বলতে পারে? গান শোনা লাগবে না, গিয়ে জাস্ট বসে থাকবেন, তাহলেই হবে। চলুন। যদি কিছু না বলে শুভ্র পিছু পিছু হাঁটতে লাগলো। গিয়ে দেখলো সবাই মাদুর পেতে বসেছে। সামনে গিটার রাখা, একটা ছেলে গান গাচ্ছে। চৈতিকে দেখি আরশি হাত নাড়িয়ে বলল ওর পাশে বসতে। চৈতি গিয়ে আরশির পাশে বসলো। শুভ্র ভাই, আপনিও তো গান গাইতে পারেন। গান না একটা, না না, অনেকদিন গান গাই না, ভুলে গেছি সব। আরে গান না, চৈতির জন্য হলো গান। চৈতির কথা শুনে শুভ্র বসা থেকে উঠে দাঁড়ালো। চৈতির দিকে মিষ্টি করে হেসে সামনে গিয়ে গিটার নিয়ে দাঁড়ালো। শুভ্রের হাসি কারণ খুঁজে পেল না চৈতি। অতঃপর চৈতিকে উদ্দেশ্য করে ইশারায় বলল, আমার গাওয়া গানটা আপনার জন্য মিস চৈতি, গানটাকে অনুভব করুন। সবাইকে অবাক করে দিয়ে, আরে গান না, চৈতির জন্য হলো গান। ও তো কোনোদিন আপনাকে গাইতে দেখেনি। চৈতির কথা শুনে শুভ্র বসা থেকে উঠে দাঁড়ালো। চৈতির দিকে মিষ্টি করে হেসে সামনে গিয়ে গিটার নিয়ে দাঁড়ালো। শুভ্রের হাসির কারণ খুঁজে পেল না চৈতি। অতঃপর চৈতিকে উদ্দেশ্য করে ইশারায় বলল, আমার গাওয়া গানটা আপনার জন্য মিস চৈতি। কি যেন ভেবে শুভ্র একটা ছেলের কাছে গিটারটা দিয়ে কানে কানে গানের নাম বলে ওকে বাজাতে বলল। শুভ্র যে গিটার বাজাতে পারে না ব্যাপারটা এমন নয়, কিন্তু ওর মাথায় অন্য কিছু ঘুরছে, সেটা চৈতির জন্যই। অতঃপর গিটারটা দিয়ে নিজের জায়গায় বসে পড়ল। আমি সেই সুতো হব যে তোমায় আলোকিত করে নিজে জলে যাব। আমি সেই নৌকো হব যে তোমায় পার করে নিজে ডুবে যাব। হব সেই চোখ যে তোমায় দেখি বুঝে যাব। হব সেই সুর যে তোমায় মাতিয়ে করুণ হব। হব সেই চাঁদ যে হয়ে গেলে রাত তোমাকে আলো দেবে। দিন ফিরে এলে আবার ফুরিয়ে যাব। শুধু ভালোবাসো আমায়। পুরোটা গান শুভ্র মুখে গেয়েছে, সাথে চৈতি যাতে লিরিক্স বুঝে, গানের অর্থ বুঝে, সেজন্য পুরো গানটা হাত দিয়ে ইশারা করেও গেয়েছে। চৈতি অবাক হয়ে তাকিয়েছিল কিছুক্ষণ। কই, কেউ তো ওর জন্য এইভাবে গান গায়নি। তাহলে শুভ্রই কেন? শুভ্র ভাই, আপনার মাথায় যে এত বুদ্ধি তা তো আগে জানতাম না। চৈতি যাতে আপনার গানের অর্থ বোঝে সেজন্য ওকে ডেডিকেট করে গাইলেন, তাই না? আশির কথা শুনে শুভ্র চৈতির দিকে তাকিয়ে ওর অবাক বিস্মিত হওয়া চেহারা দেখতে পেল। এই চেহারা দেখে মাথা নিচু করে হেসে আরশিকে উদ্দেশ্য করে বলল, আমার মাথায় তোর মতো গোবর নাই যে এই সামান্য ব্যাপারটা মাথায় আসবে না। শুভ্র কথা শুনে আরশি মুখ ফুলিয়ে বলল, আপনার প্রশংসা করা যায় না, শুধু পিঞ্চ মেরে কথা বলেন। প্রশংসা করতে যাস না, আমি বলছি তোরে। খাওয়া দাওয়া শেষে শুভ্র আর চৈতি রওনা দিল বাসার উদ্দেশ্যে। আজকে গাড়ি নেই আমার কাছে, আর এত রাতে কিছু পাবো বলেও মনে হয় না। হেঁটে যেতে পারবেন তো? চৈতি হেসে বলল, আমার হেঁটে যাওয়ার অভ্যাস আছে, আর আশি বাসারও তো এত দূরও না যে হেঁটে যেতে পারবো না। কিন্তু আপনি তো হিল জুতা পরে আছেন, যেতে পারবেন তো? হুঁ, তাহলে তো ভালোই। কিছুক্ষণ পর চৈতি পাশের একটা বেঞ্চে বসে পড়ল। চৈতিকে বসে পড়তে দেখে শুভ্র অবাক হয়ে বলল, কি হলো? বসে পড়লেন যে? চৈতি এখন শুভ্রকে কি করে বলবে যে তার পায়ের অবস্থা বেহাল, হিল জুতা পরে? খুব তো বলেছিল হিল জুতা পরে হাঁটতে পারবে, এখন কি হবে? কেন যে বলতে গেল? হিল জুতা পরার অভ্যাস ওর একদম নেই, তা আবার নতুন জুতা। পায়ের পিছনের দিকটা জ্বলছে খুব, কিন্তু এখন কি বাহানা দিবে? বেঞ্চটা অনেক সুন্দর তো, তাই বসতে ইচ্ছা হলো। 5 মিনিট বসে আবার হাঁটা শুরু করব। আপনিও বসুন না, অনেক তো হাঁটলেন। শুভ্র কিছু না বলে চৈতির পাশে বসে পড়ল। 1 মিনিট পার হতে বসা থেকে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গেলেন যে? কোনো সমস্যা? আসলে আমার একটু কাজ আছে, আমি এক্ষুনি আসছি বলেই চলে গেল। চৈতি আরামে বসলো। ভালোই হয়েছে, ওনার কাজ শেষ হতে নিশ্চয়ই সময় লাগবে। ততক্ষণে আমার পায়ের ব্যথা একটু কমে যাবে। বেবি ব্যাগ থেকে মোবাইল বের করে ফেসবুক স্ক্রলিং করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই শুভ্র ফিরে আসলো। শুভ্র যে এসেছে তা চৈতি এখনো দেখেনি। ও মোবাইলে মুখ ডুবিয়ে বসে আছে। চৈতিকে মোবাইল চালাতে দেখে শুভ্র কিছু না বলে চৈতির পায়ের কাছে নর্মাল স্যান্ডেল জোড়া রেখে দিল। চৈতি এতক্ষণে হুঁশ আসলো। ততক্ষণে শুভ্র ওর পাশে বসে পড়েছে। শুভ্রর দিকে তাকাতে শুভ্র পকেট থেকে দুটো ওয়ান টাইম ব্যান্ডেজ বের করে চৈতির হাতে রেখে বলল, পায়ের যেখানে জ্বলছে সেখানে ব্যান্ডেজ লাগিয়ে জুতাগুলো পরে ফেলুন। আর পায়ে বর্তমানে যে জুতা জোড়া আছে তা এই ব্যাগের মধ্যে রেখে দিন। চৈতি অবাক হয়ে বলল, আপনি জানলেন কি করে আমার পায়ে যে ব্যথা? আর এখন জুতা কিনতে গেলেনই বা কেন? আমি একটু পরে এমনি হাঁটতে পারতাম। হ্যাঁ, এমনি হাঁটেন আর পরে পায়ে ইনফেকশন বানান, তখন মেবি বেশি ভালো হতো। ঘরে বসে থাকতেন, কলেজে যাওয়া লাগতো না। আমি সেটা বলিনি। হয়েছে, হিল জুতা খুলে স্যান্ডেলগুলো পরেন, আরাম লাগবে। যদি মাথা নেড়ে পায়ে ব্যান্ডেজ দিয়ে স্যান্ডেলগুলো পরল, সত্যি আরাম লাগছে এখন। এতক্ষণ কি যে লাগছিল।
যদি ব্যথাটা পুরোপুরি যায়নি, হালকা রয়ে গেছে, হাঁটতে পারবেন? হ্যাঁ, শিওর। আবার জুতার মতো যেন না হয়, সত্যি হাঁটতে পারবো? তাহলে চলুন। এমনিতে রাত হয়ে গেছে অনেক, আল্লাহই জানে। দারোয়ান গেট বন্ধ করে দিচ্ছে নাকি? তাহলে সারা রাত বাইরে থাকা লাগবে। আমি তো ভুলে গিয়েছিলাম গেটের কথা। চলুন চলুন। হাঁটতে হাঁটতে চৈতি শুভ্রকে জিজ্ঞেস করলো, আমার মার সাথে আপনার দেখা হয়েছে? হ্যাঁ, অনেক ভালো মানুষ, মিশুকও বটে। আমাকে নিজের ছেলের মতো ভেবে নিয়েছিলেন, ইফতারিও এনেছেন। উনি কি আপনাকে আমার সম্পর্কে কিছু বলেছেন বা ইঙ্গিত দিয়েছেন? মানে মানে উনি কি বলেছেন আমার মেয়েটাকে তোমার কেমন লাগে? অনেক লক্ষ্মী মেয়ে ও। ওর মতো মেয়ে পুরো দুনিয়াতে পাওয়া দুষ্কর। একটু কথা বলো আমার মেয়ের সাথে, এরকম কিছু। হ্যাঁ বলেছিলেন তো, আপনি জানলেন কি করে? যদি কিছু না বলে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার মার কথায় কিছু মনে করবেন না, উনি এরকমই। আমার বিয়ে হচ্ছে না দেখে একটু চিন্তায় আছেন, তাই আবল তাবল কি কাজ করেন তিনি নিজেও জানেন না। আরে না না, আমি কিছু মনে করিনি, বরং আমার তো ওনাকে অনেক পছন্দ হয়েছে। কি সুন্দর বাবা ডাকে নামায়, আর ওনার হাতের বানানো ইফতারিগুলা অনেক মজার ছিল, পুরোটা খেয়েছি আমি। চৈতি একটু কেসে বলল, ওটা আমার হাতে বানানো ইফতার ছিল, আম্মু বানায়নি। ওই একই হলো, সবসময় বাইরে ইফতারি খেয়ে খাবারের উপর থেকে মনে উঠে গিয়েছিল। অনেকদিন পর বাসায় বানানো ইফতারি খেয়েছি। কেন, আপনার বাবা মা কোথায়? আম্মু আরশিদের সাথে থাকে। কেন, আপনি থাকেন না কেন ওদের সাথে? ওই যে বাসায় এসে পড়েছে। থ্যাঙ্কস গড, গেটে তালা দেয়নি এখনো। চৈতির মনে হলো শুভ্র যেন কথাটা এড়িয়ে যেতে চাইছে, তাই আর মাথা ঘামালো না। কাউকে তো সে জোর করতে পারে না, অধিকারও তো নেই তার। তাই মাথা না ঘামিয়ে নিজের বাসায় চলে গেল। শুভ্র চৈতি যাওয়ার দিকে কিছুক্ষণ তাকাতে লিফটের দরজা বন্ধ হয়ে গেল। সরি চৈতি, আপনাকে আমি সবকিছু শেয়ার করতে পারলেও এই কথাটা শেয়ার করতে পারবো না ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে লিফট থেকে নেমে নিজের বাসায় চলে গেল। চৈতি বাসায় যেতে ওর মা কাছে ডেকে এনে বললেন, চৈতি কালকে তোর একটা রেস্টুরেন্টে একজন ছেলের সাথে দেখা করা লাগবে। কেন? ছেলে নাকি তোকে দেখে অনেক পছন্দ হয়েছে, আমাকে ফোন করে জানালো, তাই তোর সাথে দেখা করতে চাইছে। চৈতি রেগে কিছু বলতে যাবে তার আগে তার মা বলে উঠলো, ওই ছেলে তোর সমস্যার কথা জানে, সব জেনে শুনে দেখা করতে চেয়েছে। দেখ, আমিও চাই না ওই ছেলের সাথে তোর বিয়ে হোক। শুভ্র ছেলেটাকে আমার অনেক পছন্দ হয়েছে, ছেলেটা মাশাআল্লাহ সব দিক থেকে পারফেক্ট। কিন্তু ওই ছেলে আমার বান্ধবীর ছেলে, আমার বান্ধবীকে তো সরাসরি না করতে পারি না, তাই না? তুই যাস, দেখা করে আয়, পরে এসে বলে দিস তোর ছেলেকে পছন্দ হয়নি। কিন্তু প্লিজ আমার মান সম্মানের কথা ভাব। আচ্ছা, কোথায় যাচ্ছিস? শুভ্রের কাছে। ওনাকে যেয়ে বলতে হবে তো, নয়তো উনি কলেজের সামনে দাঁড়িয়ে থাকবেন। আচ্ছা যা, তাড়াতাড়ি আসিস, মানুষ আবার দেখলে খারাপ ভাববে। তাও তো ঠিক। আচ্ছা কালকে বলবো না হয় কলেজে যাবার সময়, তাই করিস। এখন গিয়ে রেস্ট নে। কলেজ ছুটির সময় আপনাকে আমার জন্য ওয়েট করা লাগবে না। জ্যোতির কথা শুনে শুভ্র ভ্রু কুঁচকে বলল, কেন, কোথাও যাবেন? আসলে আমার ফ্রেন্ডের ছেলের সাথে দেখা করতে হবে, তাই কলেজ শেষে সরাসরি ওই রেস্টুরেন্টে চলে যাব। ও আচ্ছা ঠিক আছে, বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক বললেন কেন? আপনাকে ছেলে দেখতে আসবে তো বেস্ট অফ লাক বলবো না? যদি কিছু না বলে চুপ করে রইল। আমি চাই অনেক ভালো একটা ছেলের সাথে আপনার বিয়ে হোক, যাতে আপনি সুখী থাকেন, আপনাকে যেন মানুষের কাছ থেকে কথা শুনতে না হয়। শুভ্রের কথা শুনে চৈতি অবাক হয়ে শুভ্রের দিকে তাকালো। পরক্ষণেই ভাবলো তার ভালোর কথা চিন্তা করে বলেই তো এসব বলল। আচ্ছা, তবে আসি। বাসায় এসে বলবেন কিন্তু ছেলেকে আপনার পছন্দ হয়েছে কিনা। চৈতি উপর নিচ মাথা নাড়ালো। শুভ্র হেসে নিজের গাড়িতে উঠে চলে গেল। চৈতি শুভ্র যাবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ক্লাসে চলে গেল। গিয়ে আরশির কাছে বসতেই আরশি বলল, কি রে, তোর মুখ এমন কালো হয়ে আছে কেন? কিছু কি হয়েছে? না তো। সত্যি করে বল, আমি জানি তুই মিথ্যা বলছিস। আজকে এক ছেলের সাথে দেখা করতে হবে, ছেলেটা আম্মুর বান্ধবীর ছেলে। উনি আমার সম্পর্কে সবকিছু জেনে শুনে দেখা করতে চেয়েছে। তাহলে তো ভালোই হলো, এবার মনে হয় যে বিয়েটা হয়েই যাবে। কিন্তু আমার তো খুশি হবার কথা, আমি কেন যেন খুশি হতে পারছি না। বারবার মনে হচ্ছে ছেলে যাতে আমাকে মানা করে দেয়। এতদিন তো ভাবতাম যাত্রার সাথে আমার বিয়ে হলেই হয়, কিন্তু এখন কেন মন থেকে খুশি হতে পারছি না। শুভ্র ভাইকে ভালোবেসে ফেলেছিস? আরশির কথা শুনে চমকে আরশির দিকে তাকিয়ে বলল, ওনাকে কেন আমি ভালোবাসবো? কিসব যাতা বলছিস? তাহলে তোর হাত কাঁপছে কেন? কই হাত কাঁপছে? এসব ফালতু কথা একদম বলবি না। কিছুক্ষণ থেমে আবার বলল, উনি আমাকে বলেছেন ছেলের যাতে আমাকে পছন্দ হয়, ওনাকে ভালোবেসে ফেললেই বা কি হবে? উনি তো আমাকে ভালোবাসেন না, জাস্ট মানবতার খাতিরে সাহায্য করে এসেছেন। হ্যাঁ মানছি, শুভ্র ভাইয়ের মন ভালো, উনি সবাইকে সাহায্য করার চেষ্টা করেন, কিন্তু ওনার চোখে আমি তোর জন্য চিন্তা, ভালোবাসা দেখেছি। আমার দেখা তো আর ভুল হতে পারে না। ভুলই দেখছিস তুই। আচ্ছা, একটু চুপ থাক, ভালো লাগছে না কিছু। ছুটির পর আমার কথাটা একটু ভেবেচিন্তে দেখিস। সৌরভ ভাই তোকে নিশ্চয়ই ভালোবাসে। কোনো মেয়ের প্রতি আমি ওকে এতটা যত্নশীল হতে দেখিনি, যতটা তোর প্রতি শুভ্র ভাইকে হতে আমি দেখেছি। তোর কাছে কিছু টাকা হবে? আসলে আসার সময় টাকার ব্যাগটা আনতে ভুলে গিয়েছে। হাসি নিজের ব্যাগ থেকে 1,000 টাকার নোট দিয়ে চৈতির দিকে এগিয়ে দিল। এত টাকা লাগবে না, 100 টাকা হলেই হবে। রেস্টুরেন্ট বেশি একটা দূরে না,
কত রকম বিপদ থাকতে পারে না, প্রয়োজন হলে তো কাজে লাগাতে পারবি। তোর কাছে টাকাটা রাখ, পরে দিয়ে দিস। কিন্তু আমার কাছে ভাঙতি টাকা নাই, নিলে নে, না হলে যাই আমি। আচ্ছা দে, কালকেই তোকে ফেরত দিয়ে দেব, চিন্তা করিস না। এক যুগ পরে দিলেও কোনো সমস্যা নেই আমার। তো দেরি হয়ে যাচ্ছে, আর নিজের মনের বিরুদ্ধে কিছু করিস না। নিজের মনের কথা শুনবি, না হলে আজকে হোক বা কয়েক বছর পর ঠিক পস্তাবি। মনে হবে কেন আগে কাজটা করলাম না, পরে যাতে আফসোস না করিস। দেখিস। চৈতি আরছে যাবা দিকে তাকিয়ে থেকে একটা সিএনজি নিয়ে রেস্টুরেন্টের দিকে রওনা হলো। রেস্টুরেন্টের ভিতর যেতে একটা ছেলে এসে বলল, আপনি চৈতি? কথা বুঝতে পেরে চৈতি মাথা নাড়ালো। ছেলেটা একটা টেবিলের দিকে ইশারা দিয়ে বলল, ওই যে ওখানে চল। চৈতি সিটে বসতে ছেলেটা বলল, কিছু অর্ডার করব? কি খাবেন বলুন। চৈতি খাতায় লিখে বলল, আমি কিছু খাবো না। ছেলেটা হেসে বলল, তা বললে হয় নাকি? প্রথম দেখা, খালি মুখে কিভাবে যেতে দিই? এক কাপ কফি অর্ডার করি। কফি খেতে পারি না, তিতা লাগে। তাহলে জুস? হুম। ওয়েটারকে ডেকে জুস আর কফি অর্ডার দিয়ে বলল, আমার নাম নিলয়, নিশ্চয়ই শুনেছেন। জি, আপনার সম্পর্কে সব জানি। আপনাকে পছন্দ হয়েছে, শান্ত স্বভাবের মেয়ে আপনি। কিন্তু কিন্তু দেখুন, আপনার সাথে চলতে আমার অনেক অসুবিধা হবে। যেহেতু আপনি শুনতে পান না, সেহেতু কোনো একটা কাজের সময় আপনাকে অন্য রুম থেকে ডাকা যাবে না। যে আমার এটা লাগবে। আবার সবসময় তো হাতে লেখা পড়ে কথা বোঝা সম্ভব না। তা তো আমার কোনো অসুবিধা নেই। আমি আপনাকে বিয়ে করতে রাজি। আপনি নিশ্চয়ই শুনেছেন যে আমি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। মাস শেষে যে টাকা পাই তা অনেক কম। দুজনে চলতে কষ্ট হবে। তার উপর কয়েক মাস পর যদি আমাদের বাচ্চা হয়, তাহলে তারও ভরণপোষণের জন্য টাকা লাগবে। আপনি এসব কেন বলছেন? কিছু মনে করবেন না। আপনার মা যদি বেশি না কয়েক লাখ টাকা দিত, তাহলে একটা বিজনেস শুরু করতে পারতাম। এতে আপনিও সুখী হতেন। আপনি কি যৌতুক চাচ্ছেন? না না, যৌতুক কেন চাইবো? এটা তো আমি শুধু একা ভোগ করবো না, তাই না? আপনি আমাদের বাচ্চার ভালোর জন্যই চাচ্ছি। আপনি ইনডাইরেক্টলি যৌতুকের কথাই বলছেন। দেখুন, আমি কাউকে যৌতুক দিয়ে বিয়ে করব না। ভেবে দেখুন, আমাকে বিয়ে না করলে আপনি সারা জীবন কুমারীই থেকে যাবেন। কে আপনাকে বিয়ে করবে না? এর চেয়ে কয়েক টাকা খরচ করে যদি আপনার বিয়েটা হয়, তাহলে অসুবিধাটা কোথায়? সেটা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। আমি দরকার হলে সারা জীবন কুমারী থাকবো। তবু আপনার মতো মানুষকে আমি যৌতুক দিয়ে বিয়ে করব না। যা বলছেন সব ভেবে বলছেন তো? অবশ্যই। পরে আবার পস্তাবেন না কিন্তু। প্রশ্নই আসে না। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। এতক্ষণ যে আপনি আমাকে অপমান করলেন আমার শারীরিক ত্রুটি নিয়ে, ওটাকে কি অপমান বলে নাকি? আমি যা সত্যি তাই বলেছি। আপনার মতো মেয়েকে কে বিয়ে করবে? তাও আপনার 7 জন্মের ভাগ্য যে আমার মতো একটা ছেলে যৌতুকের বিনিময়ে হলেও আপনাকে বিয়ে করতে চেয়েছিল। আজকাল দেখছি সত্যি কথা বললেও দোষ। দয়া করে আপনি আসতে পারেন, আর যাওয়ার সময় আপনার কফির বিল দিয়ে যাবেন। আপনার কফির বিল আমি দিতে পারবো না। ফাজিল কোথাকার। বিড়বিড় করতে বিল দিয়ে রেস্টুরেন্ট থেকে নেমে গেল। যদি হালকা হেসে জুস খাওয়াতে মন দিল। এখন একটু শান্তি লাগছে। জুস খেতে খেতে হঠাৎ নাকে ধোঁয়ার গন্ধ পেল। এখানে ধোঁয়া আসলো কোথা থেকে ভেবে পেল না সে। আশেপাশে তাকাতে দেখলো পুরো রেস্টুরেন্ট খালি, যেটা একটু আগে ভরাট ছিল। ধোঁয়ার পরিমাণ আস্তে আস্তে বাড়ছে। যদি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ও এখনো বুঝতে পারছে না রেস্টুরেন্টে হঠাৎ করে কি হলো। রেস্টুরেন্টে কি আগুন লেগেছে? কেউ ওকে ডাকলো না কেন? কিছুক্ষণ পর পর কাশি আসছে, তার সাথে শ্বাসকষ্ট তো রয়েছেই। না, ওকে এখান থেকে বের হতে হবে ভেবে চেয়ার থেকে উঠে একটু হাঁটতেই। বন্ধুরা, আজকের গল্পটি এ পর্যন্তই। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, আর গল্প সম্পর্কে কোনো মতামত জানানো থাকলে কমেন্ট করতে পারেন। আর এই গল্পের পরবর্তীতে কি ঘটে তা জানার জন্য এবং এরকম আরো সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।